হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইট স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেল। আমি সুচিস্মিতা ম্যাডাম আবার এসে গেছি তোমাদের কেমিস্ট্রি ক্লাস নিয়ে। আজকে আমরা কেমিস্ট্রি এসএলএসটি টপিকের ডিসকাশন করব। আর এসএলএসটি যে টপিকটা আমরা ডিসকাশন করব সেটা হচ্ছে গিয়ে কেমিক্যাল কাইনেটিক্স। আগের দিনের মতন আজকেও আমরা কোয়েশ্চেন আনসার্স ওরিয়েন্টেড ক্লাস ডিসকাশন করব। তো দেখে নিই আজকে আমাদের কেমিক্যাল কাইনেটিক্স টপিক্সের কি কি কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেন 1, ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে? ফার্স্ট কোয়েশ্চেন দিয়েছে, ফর আ রিয়াকশন 2NO প্লাস ক্লোরিন 2NOCl তৈরি করছে, ইট ওয়াজ ফাউন্ড দ্যাট অন ডাবলিং দ্য কনসেন্ট্রেশন অফ বোথ দ্য রিয়াক্টেন্ট, দুটো রিয়াক্টেন্টেরই কনসেন্ট্রেশন যখন কিনা ডাবল করে দেওয়া হচ্ছে, অন ডাবলিং দ্য কনসেন্ট্রেশন অফ বোথ দ্য রিয়াক্টেন্ট, দুটো রিয়াক্টেন্টেরই কনসেন্ট্রেশন কিনা যখন ডাবল করে দেওয়া হচ্ছে তখন দ্য রেট অফ দ্য রিয়াকশন ইনক্রিজেস বাই 8-fold। আর বলছে যে অন ডাবলিং দ্য কনসেন্ট্রেশন অফ ক্লোরিন দ্য রেট increases only, the rate only becomes double, then the overall order of the reaction, এই রিয়াকশনের অর্ডার কত হচ্ছে? তাহলে আমরা কি বলবো? বলছে ধরো আমরা ধরে নিচ্ছি, লেট আস কনসিডার, আমরা কি জানি রেট অফ দ্য রিয়াকশন, এই রিয়াকশনের যদি রেট বলি তাহলে এই রিয়াকশনের জন্য রেট হয়ে যাচ্ছে গিয়ে কনসেন্ট্রেশন কে ইন্টু কনসেন্ট্রেশন অফ NO স্কোয়ার ইন্টু কনসেন্ট্রেশন অফ তোমার ক্লোরিন। ধরে নাও আমরা লেট আস কনসিডার এই রিয়াকশনের জন্য রেটটা কি হবে? কোনো রিয়াকশনের রেট তো আমরা জানি রেট ইজ ইকুয়ালস টু, রেট অফ দ্য রিয়াকশন ইজ রেট ইজ ইকুয়ালস টু কে ইন্টু কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্টেন্ট, কনসেন্ট্রেশন অফ NO স্কোয়ার ইন্টু কনসেন্ট্রেশন অফ ক্লোরিন। ঠিক আছে, আমরা জিনিসটাকে সহজ করতে আমরা ধরে নিচ্ছি লেট আস কনসিডার্ড কনসেন্ট্রেশন অফ NO হচ্ছে গিয়ে A আর কনসেন্ট্রেশন অফ Cl হচ্ছে গিয়ে B। ঠিক আছে, তাহলে এবার ফার্স্ট কেস 1, কেস 1-এ কি বলেছে? কেস 1-এ বলেছে গিয়ে দুটোর কনসেন্ট্রেশনে ডাবল করা হয়েছে। NO কত হয়ে গেছে? NO হয়ে গেছে 2A, আর কনসেন্ট্রেশন অফ ক্লোরিন কত হয়েছে? কনসেন্ট্রেশন অফ ক্লোরিন হয়ে গেছে গিয়ে 2B। তাহলে কেস 1-এ রেট অফ দ্য রিয়াকশান, তাহলে এটা যদি R হয় তাহলে কেস 1-এ ডবল করে ইনক্রিজ করা হচ্ছে, মানে তোমার রেট অফ দ্য রিয়াকশান কত টাইম ইনক্রিজ করেছে? 8 টাইমস ইনক্রিজ করেছে। তাহলে 8R ইজ ইকুয়ালস টু K ইন্টু 2A টু দি পাওয়ার আলফা ইন্টু ক্লোরিনটা তাহলে কত হবে? 2B টু দি পাওয়ার বিটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি গিয়ে তাহলে দেখো এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে বলতে পারি 8R ইজ ইকুয়ালস টু কে ইন্টু 2 টু দি পাওয়ার আলফা, 2 টু দি পাওয়ার আলফা প্লাস 2 টু দি পাওয়ার আলফা ইন্টু A টু দি পাওয়ার আলফা, আবার ইন্টু তোমার 2 টু দি পাওয়ার আলফা ইন্টু A টু দি পাওয়ার আলফা ইন্টু 2 টু দি পাওয়ার বিটা আর B টু দি পাওয়ার বিটা। তাহলে আমরা বলতে পারি গিয়ে দ্যাট ইজ K ইন্টু 2 টু দি পাওয়ার আলফা প্লাস বিটা, আর এখানটা কত হয়ে যাচ্ছে? A টু দি পাওয়ার আলফা ইন্টু B টু দি পাওয়ার বিটা আসছে, A টু দি পাওয়ার আলফা ইন্টু আমার এখানে আসছে গিয়ে B টু দি পাওয়ার বিটা। ঠিক আছে, এবার এইটাকে যদি আমরা এই ফার্স্ট ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি, ইকুয়েশন 1, তাহলে এখানে কি হচ্ছে? এটা তো ইকুয়েশন 1 ছিল, আর ইকুয়েশন 2কে যদি আমরা কম্পেয়ার করি বা ডিভাইড করি তাহলে এখানটা যদি আমরা রেট অফ দ্য রিয়াকশন R ধরি তাহলে আমরা কি পাবো? দেখো 8R বাই, এটাকে দিয়ে যদি কেস 1কে আমরা ডিভাইড করে দিচ্ছি, 8R বাই R যদি আমরা করি তাহলে কে কেটে যাচ্ছে, এখানে A টু দি পাওয়ার আলফা A টু দি পাওয়ার বিটা কেটে যাচ্ছে, তাহলে আমাদের কি থেকে যাচ্ছে? 8R ইজ ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার আলফা প্লাস বিটা হয়ে যাচ্ছে। কিভাবে হলো? আমরা এই দুটো ইকুয়েশনকে ডিভাইড করছি। এই ইকুয়েশনটা হচ্ছে ধরো ইকুয়েশন নাম্বার 2, আর এই ইকুয়েশনটা হচ্ছে ইকুয়েশন নাম্বার গিয়ে 1। তাহলে এই দুটো ইকুয়েশনকে যদি আমরা ডিভাইড করি তাহলে 8R বাই R, এখানে কে কাটলো, NO তো এ ছিল,
a টু দি পাওয়ার আলফা বি টু দি পাওয়ার আলফা বিটা কেটে গেল, তাহলে ওই পার্টটা কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে 2 টু দি পাওয়ার আলফা প্লাস বিটা পড়ে থাকছে। তাহলে 2 টু দি পাওয়ার আলফা প্লাস বিটা মানেই তো তোমার 2 কিউব 8 মানে 2 কিউব ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার আলফা প্লাস বিটা। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি আলফা প্লাস বিটা হয়ে যাচ্ছে তোমার 3। তাহলে এ আর আলফা আর বিটা আমরা কি ধরে নিয়েছিলাম, আমরা ধরে নিয়েছিলাম অর্ডার উইথ রেসপেক্ট টু এ হয়ে যাচ্ছে আলফা আর অর্ডার উইথ রেসপেক্ট টু বি হয়ে যাচ্ছে গিয়ে বিটা। তাহলে ওভারঅল অর্ডারটা তাহলে কি হবে আলফা প্লাস বিটা। এখানে আলফা প্লাস বিটার ভ্যালু কত এসেছে দেখো, আলফা প্লাস বিটার ভ্যালু এসেছে 3। তাহলে ওভারঅল অর্ডারটা আমাকে ক্যালকুলেশন করতে বলেছে, ওভারঅল অর্ডার অফ দ্য রিয়াকশান হয়ে যাচ্ছে গিয়ে 3। ঠিক আছে, সো আবার আমি বলে দিচ্ছি, ধরে নিই এই রিয়াকশানের জন্য NO কনসেন্ট্রেশন হচ্ছে A আর ক্লোরিনের কনসেন্ট্রেশন হচ্ছে গিয়ে B। তাহলে রেট যদি আলফার NOর রেসপেক্টে আলফা হয় আর তোমার ক্লোরিনের রেসপেক্টে বিটা হয়, তাহলে রেট ইকুয়ালস টু রেট আর ইকুয়ালস টু K ইন্টু A টু দি পাওয়ার আলফা ইন্টু B টু দি পাওয়ার বিটা হচ্ছে। ফার্স্ট কেসে আমাদের কি বলা হয়েছে, কনসেন্ট্রেশন অফ NO আর Cl দুটোই ডাবল করা হয়েছে। তাহলে কনসেন্ট্রেশন অফ NOটা 2A হয়ে গেল, কনসেন্ট্রেশন অফ Cl হয়ে গেল গিয়ে 2B। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এইটার একটা এক্সপ্রেশন পাচ্ছি, প্রথম ইকুয়েশন দিয়ে ডিভাইড করে দিলে আলফা প্লাস বিটা হয়ে যাচ্ছে গিয়ে 3। তাহলে ওভারঅল অর্ডার অফ দ্য রিয়াকশান আমরা বলছি গিয়ে 3। যদি আমাকে অর্ডার উইথ রেসপেক্ট টু NO বা অর্ডার উইথ রেসপেক্ট টু ক্লোরিন বার করতে হতো, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সেকেন্ড ইনফরমেশনটাকেও কাজে লাগাতে হতো, কিন্তু আমাদের ওভারঅল অর্ডার বলেছে আলফা প্লাস বিটা বার করতে হবে, তো সেই ওয়াইজ প্রথম এক্সপ্রেশনটা দিয়েই আমরা পেয়ে যাব। নেক্সট আসবো আমরা সেকেন্ড কোয়েশনে, কোয়েশন নাম্বার 2 দেখে নিই পরের কোয়েশনটা কি দিয়েছে। পরের কোয়েশন দিয়েছে ইফ দ্য কনসেন্ট্রেশন আর মেজার্ড ইন মোলস পার লিটার অ্যান্ড টাইম ইন মিনিট, দেন হোয়াট ইজ দ্য রেট অফ what is the unit of rate of third order reaction। একটা থার্ড অর্ডার কাইনেটিক্স ফলো করছে, তাহলে থার্ড অর্ডার কাইনেটিক্সের তোমার রেটের ইউনিট কি হবে, হোয়াট ইজ দ্য ইউনিট অফ দ্য রেট অফ আ থার্ড অর্ডার কাইনেটিক্স। বলছে কোনো রিয়াকশনের রেটের তোমার জন্য আমরা যে ইউনিটটা ইউজ করে থাকি, যে কোনো রিয়াকশানের রেটের ইউনিট, যে কোনো অর্ডার অফ রিয়াকশানের জন্য রেটের ইউনিটের জন্য আমরা যে এক্সপ্রেশনটা ইউজ করে থাকি, রেট হচ্ছে গিয়ে কনসেন্ট্রেশন টু দি পাওয়ার অফ n 1 minus 1 into টাইম ইনভার্স। এটা হচ্ছে গিয়ে তোমার ইউনিট অফ রেট আসবে। রেট ইজ ইকুয়ালস টু কনসেন্ট্রেশন টু দি পাওয়ার n 1 minus n ইন্টু টাইম ইনভার্স। ঠিক আছে, তাহলে এখানে আমার কনসেন্ট্রেশনের ইউনিটটা কি দিয়ে দিয়েছে, কনসেন্ট্রেশনের ইউনিট দিয়েছে মোল পার লিটার, মানে মোল লিটার ইনভার্স। এখানে n এর ভ্যালু কত, n যেখানে অর্ডার অফ দ্য রিয়াকশন বলেছে, এখানে n এর ভ্যালু কত, n এর ভ্যালু হয়ে যাচ্ছে 3, তাহলে এখানে হয়ে যাচ্ছে 1 minus 3। টাইমের ইউনিট কি দিয়েছে, টাইমের ইউনিট দিয়েছে মিনিট, তাহলে মিনিট ইনভার্স। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে মোল -2 লিটার -3 -1 মানে নিচে আছে আর -2 যাচ্ছে, তার মানে ওটা কত হয়ে যাবে -1 হয়ে যাবে, সরি। তাহলে এখানে -1 আছে, -1 ইন্টু -2 হচ্ছে, তাহলে -1 ইন্টু -2 মানে কত হয় 2, আর তাহলে এটা হয়ে যাবে কি মিনিট ইনভার্স। তাহলে মোলস ইনভার্স -2 লিটার স্কোয়ার মিনিট ইনভার্স। তাহলে আনসার কি আসছে, আনসার আসছে অপশন বি, মোল টু দি পাওয়ার -2, এগুলো সব টু দি পাওয়ার আছে, ঠিক আছে, মোল টু দি পাওয়ার -2 লিটার স্কোয়ার মিনিট ইনভার্স হয়ে যাচ্ছে গিয়ে আমার এক্সপ্রেশন। ঠিক আছে, মোল -2 লিটার -1 এর সাথে -2 গুণ হচ্ছে, তাহলে +1 ইন্টু -2 হয়ে যায় ভ্যালুটা 2, তাহলে লিটার স্কোয়ার মিনিট ইনভার্স হয়ে যাচ্ছে তোমার ইউনিট অফ দ্য রেট ফর দ্য থার্ড অর্ডার রিয়াকশন। নেক্সট আসবো আমরা 3 নম্বর কোয়েশ্চেন দিয়েছে, দ্য অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রোলিসিস
অফ অ্যান এস্টার, এই যে ইথাইল অ্যাসিটেটের তোমার হাইড্রোলিসিস করা হয়েছে, জল অ্যাসিডের প্রেজেন্সে অ্যাসিটিক অ্যাসিড আর ইথাইল অ্যালকোহল তৈরি হয়েছে। তাহলে এবার কি বলছে, ইট ইজ ফার্স্ট অর্ডার উইথ রেসপেক্ট টু দ্য এস্টার অ্যান্ড ফার্স্ট অর্ডার উইথ রেসপেক্ট টু ওয়াটার, তাই তো? তাহলে দিয়েছে হোয়াট ইজ দ্য ওভারঅল অর্ডার অফ দ্য রিয়াকশন ইফ ওয়াটার ইজ প্রেজেন্ট ইন লার্জ এক্সেস। বলছে জলের যদি কিনা লার্জ এক্সেসে প্রেজেন্ট থাকে তাহলে ওভারঅল অর্ডার অফ দ্য রিয়াকশনটা কি হবে? বলছে দেখো এই রিয়াকশানের যদি আমি রেট বলি তাহলে আমরা কি বলবো, এই রিয়াকশানটার জন্য রেট অফ দ্য রিয়াকশান ইজ ইকুয়ালস টু K into concentration of A star into the concentration of water. এবার এখানে কি বলেছে, concentration of water is in large excess compared to that of A star. তাহলে ওয়াটারের কনসেন্ট্রেশন অনেক বেশি, তার মানে অটোমেটিক্যালি আমরা বলতে পারি at the end of the reaction concentration of water remains আনঅল্টার্ড, রিয়াকশান হয়ে যাচ্ছে কিন্তু রিয়াকশান শেষ হওয়ার পরেও ওয়াটারের কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে না। তার মানে এই কে ইন্টু কনসেন্ট্রেশন অফ ওয়াটার এটাও আর একটা কনস্ট্যান্ট, সেটা কে ড্যাশ ইন্টু কনসেন্ট্রেশন অফ এস্টার আমরা বলতে পারি। তাহলে এখানে তাহলে রেটটা কিসের কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করছে, শুধুমাত্র এস্টারের কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করছে। তাহলে আমরা কি বলবো, এটা হচ্ছে গিয়ে ফার্স্ট অর্ডার রিয়াকশান, দিস ইজ আ ফার্স্ট অর্ডার রিয়াকশান। এই রিয়াকশানটাকে আমরা বলবো এটা হয়ে যাচ্ছে ফার্স্ট অর্ডার রিয়াকশান, কারণ ওয়াটার এক্সেসিভলি হাই অ্যামাউন্টে আছে, সেই জন্য ওয়াটারের কনসেন্ট্রেশন আলটিমেটলি ইট রিমেন্স আনঅল্টার্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য রিয়াকশান। তাহলে এটা হয়ে যাচ্ছে ফার্স্ট অর্ডার রিয়াকশান এবং এটাকেই আমরা বলবো সিউডো ইউনিমলিকিউলার রিয়াকশান। দুটো মলিকিউল পার্টিসিপেট করছে কিন্তু আলটিমেটলি একটা মলিকিউলের কনসেন্ট্রেশনটাকেই আমরা কনসিডারেশনের মধ্যে আনছি, তাহলে এটা হয়ে যাচ্ছে সিউডো ইউনিমলিকিউলার ফার্স্ট অর্ডার রিয়াকশান। নেক্সট পরের কোয়েশ্চেন দিয়েছে গিয়ে দ্য হাফ লাইফ অফ দ্য রিয়াকশন A to V ভ্যারিজ ইনভার্স উইথ দ্য কনসেন্ট্রেশন। তাহলে কি দিয়েছে, টি হাফ ভ্যারিজ inverse with the concentration, T half varies as 1/K. So what is the order of the reaction? আমরা কি জানি, আমরা জানি যে যখন কোনো সেকেন্ড অর্ডার রিয়াকশন হয়, সেকেন্ড অর্ডার রিয়াকশনের জন্য টি হাফের ভ্যালু কি হয়, 1/K into A। তাহলে সেকেন্ড অর্ডার রিয়াকশানের দেখো আমরা কি পাচ্ছি, হাফ লাইফ পিরিয়ড ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্টেন্ট। তাহলে এখানে কি দিয়েছে, কনসেন্ট্রেশন অফ এটা এখানে রিয়াক্টেন্ট ছিল, রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশনের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে। তাহলে রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশনের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে মানে এটা হয়ে যাচ্ছে সেকেন্ড অর্ডার রিয়াকশান, কারণ সেকেন্ড অর্ডার রিয়াকশানের জন্য হাফ লাইফ পিরিয়ড হয়ে যাচ্ছে টি হাফ ইকুয়ালস টু হাফ ইন্টু কে এ। তাহলে সেকেন্ড অর্ডারের জন্যই দেখো ইনিশিয়াল কনসেন্ট্রেশনের সঙ্গে হাফ লাইফ পিরিয়ড হয়ে যাচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এই রিয়াকশনটা কোন অর্ডার রিয়াকশন হবে, দিস উইল বি আ সেকেন্ড অর্ডার রিয়াকশন। ওকে, নেক্সট পরের কোয়েশনে আসবো। পরের কোয়েশন যদি দেখি, ফর আ ফার্স্ট অর্ডার রিয়াকশন which show that the time required for 99% completion is related to the time required for the 90% of the reaction. একটা ফার্স্ট অর্ডার রিয়াকশন 99% কমপ্লিট করছে আর 90% কমপ্লিট করছে, তাহলে দুটো রিয়াকশনের মধ্যে টাইমের কি রিলেশন হবে। তাহলে প্রথমটা দিয়েছে গিয়ে 99% যখন কমপ্লিশন হচ্ছে 99% কেসের জন্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্ট কত হচ্ছে 100, 99% কমপ্লিট হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে A মাইনাস এক্স কত অ্যামাউন্ট পড়ে আছে, A মাইনাস এক্স হচ্ছে 100 মাইনাস 99, তার মানে এখানে কতটা পড়ে আছে, 1 পড়ে আছে, তাই তো। তাহলে এখানের জন্য এই রিয়াকশনটা হওয়ার জন্য টোটাল টাইম টেকেন, ফার্স্ট অর্ডারের টাইম টেকেনটা কি হয়, 2.303 বাই কে লগ অফ
a বাই a মাইনাস এক্স। তাহলে এখানে টাইমটা কি হবে 2.303 বাই কে লগ 100 বাই 1। লগ 100 বাই 1 মানে কত ভ্যালু হয় লগ 2 লগ 10, তার মানে ভ্যালু হয় গিয়ে 2। তাহলে এখানে তোমার কি হচ্ছে গিয়ে 2 ইন্টু 2.303 বাই কে আসছে এটা। আর যখন 90% কমপ্লিট হচ্ছে রিয়াকশানটা, সেই ক্ষেত্রে ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা তো সেই 100ই থাকছে। 90% কমপ্লিট হয়ে গেছে, তখন সেই ক্ষেত্রে কি হয়েছে তোমার কতটা পড়ে আছে a মাইনাস এক্স, যদি বলি a মাইনাস এক্স পড়ে আছে কতটা তোমার 100 মাইনাস 90 মানে 10% এখানে পড়ে আছে। তাহলে এখানে টাইম টেকেন কত হবে, টাইম হয়ে যাবে গিয়ে 2.303 বাই কে লগ অফ এ কত এখানে 100 আর a মাইনাস এক্স কত হয়ে যাচ্ছে গিয়ে তোমার 10। তাহলে এখানে লগ 10 মানে 1, তার মানে ভ্যালুটা কত হচ্ছে 2.303 বাই কে। তার মানে আমরা বলতে পারি T99 কত হচ্ছে T99 হয়ে যাচ্ছে তোমার ডাবল। এখানে এই জিনিসটাই তো এই যে 2.303 বাই কে এটাই হয়ে যাচ্ছে তোমার T অফ 90%। তাহলে T অফ 99% ইকুয়ালস টু ডাবল দ্য T অফ 90%। তাহলে আনসারটা কি আসছে, আনসারটা আসছে অপশন, আনসারটা কি আসছে, আনসারটা আসছে অপশন ডি, T99 হয়ে যাচ্ছে T অফ 90%-এর ডাবল। চলো নেক্সট পরের কোয়েশ্চেনে আসবো আমরা। পরের কোয়েশ্চেন কি দিয়েছে, 6 নম্বর প্রশ্ন দিয়েছে আমাদের যে দ্য অ্যাক্টিভেশন এনার্জি অফ আ রিয়াকশন ইজ 0 দেন দ্য রেট কনস্ট্যান্ট অফ দ্য রিয়াকশন। বলছে কোনো রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জির ভ্যালু যদি 0 হয় তাহলে সেই রিয়াকশনের রেট কনস্ট্যান্টের ভ্যালু কত। তাহলে রেট কনস্ট্যান্ট আরেনিয়াস ইকুয়েশনের জন্য কি জানি, রেট কনস্ট্যান্ট কে ইজ ইকুয়ালস টু এ ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি। এটা হচ্ছে আরেনিয়াস ইকুয়েশন। এখানে ইএ হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, এ হচ্ছে আরেনিয়াস ফ্যাক্টর। তাহলে এখানে আমাদের অ্যাক্টিভেশন এনার্জি ভ্যালুটা 0 বলে দিয়েছে। তাহলে অ্যাক্টিভেশন এনার্জি 0 মানে এখানে তো আমাকে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন ই এর ভ্যালুটা বলে দিয়েছে 0। তাহলে ই এর ভ্যালুটা 0 মানে আমাদের বলতে পারি এই ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি, এটার ভ্যালু কত হয়ে যাচ্ছে, এটার ভ্যালু হয়ে যাচ্ছে গিয়ে তোমার 1, ই টু দি পাওয়ার 0 হচ্ছে। তাহলে এখানে আমরা বলবো যে কে এটা কিসের ওপরে নির্ভর করছে, কে ইজ, কে শুধু এর সাথে নির্ভরশীল, কে ভ্যারিজ উইথ এ, তাই তো। তাহলে এখানে আবার কি দিয়েছে, দ্য রেট কনস্ট্যান্ট যদি অ্যাক্টিভেশন এনার্জি 0 হয়ে যায় তাহলে কে এর ভ্যালু শুধুমাত্র ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর আরেনিয়াস ফ্যাক্টরের ওপরেই শুধুমাত্র নির্ভর করছে, কে এর ভ্যালু টেম্পারেচারের ওপরে আর ডিপেন্ডেন্ট থাকছে না। তাহলে এই ক্ষেত্রে কি বলবো, কে আর অ্যাক্টিভেশন এনার্জি অফ দ্য রিয়াকশন যদি 0 হয় তাহলে সেই রিয়াকশনের রেট কনস্ট্যান্ট ভ্যালুটা ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার, টেম্পারেচারের ওপরে নির্ভর করছে না। অ্যাক্টিভেশন এনার্জি ভ্যালু 0 হচ্ছে, তাহলে কে ভ্যালু কে ইজ ইকুয়ালস টু এ হচ্ছে, কে ইজ ইকুয়ালস টু এ মানে তোমার অ্যাক্টিভেশন এনার্জিটা তোমার টেম্পারেচারের সাথে, এই ক্ষেত্রে অ্যাক্টিভেশন এনার্জি অফ রিয়াকশন ডাজ নট ডিপেন্ড অন টেম্পারেচার। ওকে, নেক্সট পরের কোয়েশ্চেনে আসবো। নেক্সট কোয়েশ্চেন আমাদের কি বলেছে, নেক্সট কোয়েশ্চেন দিয়েছে a reaction was found to be of second order with respect to the concentration of carbon monoxide. If the concentration of carbon monoxide is doubled with everything else kept as constant, the rate of the reaction will be, বলছে কোনো রিয়াকশনের সেকেন্ড অর্ডার রিয়াকশন হচ্ছে কার্বন মনোঅক্সাইডের কনসেপ্টে, তাহলে
এবার তাহলে বলছি ধরে নিই ফার্স্ট কেসে কার্বন মনোঅক্সাইডের রেসপেক্টে রেট অফ দ্য রিয়াকশন ইজ ইকুয়ালস টু কে ইন্টু কনসেন্ট্রেশন অফ কার্বন মনোঅক্সাইডের সঙ্গে স্কোয়ার, কারণ দিয়েইছে সেকেন্ড অর্ডার উইথ রেসপেক্ট টু কার্বন মনোঅক্সাইড। এবার কি করা হয়েছে, কনসেন্ট্রেশন অফ কার্বন মনোঅক্সাইডটাকে ডাবল করা হয়েছে, 2C করা হয়েছে। তাহলে এভরিথিং এলস কেপ্ট ইন কনস্ট্যান্ট, তাহলে রেট অফ দ্য রিয়াকশান কীভাবে চেঞ্জ হবে? তাহলে এবার আমি যদি নিউ কেসে রেট আর ড্যাশ রেট কনস্ট্যান্ট কে ইন্টু কনসেন্ট্রেশন কার্বন মনোঅক্সাইডের কনসেন্ট্রেশনের ডাবল করে দেওয়া হলো, তাহলে রেটটা কী হয়ে যাবে, আর ড্যাশ ইজ ইকুয়ালস টু কে ইন্টু কনসেন্ট্রেশন অফ কার্বন মনোঅক্সাইডের স্কোয়ার। তাহলে এই দুটোকে কনসেন্ট্রেশন অফ কার্বন মনোঅক্সাইডের স্কোয়ার। তাহলে এবার আমি যদি আর ড্যাশ বাই আর করি তাহলে কি হচ্ছে, কে ইন্টু কনসেন্ট্রেশন অফ সি কার্বন মনোঅক্সাইডের আমি স্কোয়ার করছি, 2CO স্কোয়ার হচ্ছে ডিভাইডেড বাই কে ইন্টু কনসেন্ট্রেশন অফ কার্বন মনোঅক্সাইডের স্কোয়ার হচ্ছে। তাহলে আর ড্যাশ বাই আর ভ্যালু কত আসছে, ভ্যালু আসছে গিয়ে 4। তাহলে আর ড্যাশটা কী হবে, ইনিশিয়াল যে আর ছিল তার 4 টাইমস হয়ে যাবে। তাহলে কার্বন মনোঅক্সাইডের কনসেন্ট্রেশনটাকে ডাবল করলে আমরা দেখতে পাচ্ছি দ্য রেট অফ দ্য রিয়াকশান উইল বি ইনক্রিজড বাই আ ফ্যাক্টর 4। ইয়েস, আনসারটা হবে অপশন সি, দিস উইল বি ইনক্রিজড বাই আ ফ্যাক্টর 4। আনসার হবে অপশন সি। নেক্সট 8 নম্বর প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 8 কি দিয়েছে, কোয়েশ্চেন নাম্বার 8 দিয়েছে গিয়ে the ratio of any first order reaction for 75% completion and 50% completion, the ratio of time, কোনো একটা ফার্স্ট অর্ডার রিয়াকশন 50% কমপ্লিট করছে আর 75% কমপ্লিট করছে, তাহলে 75% আর 50% কমপ্লিশনের জন্য রেট অফ দ্য রিয়াকশনের রেশিওটা কত হবে? তাহলে প্রথম কেসে যখন আমি 75% করছি, যখন T75% আমরা ক্যালকুলেশন করব, তখন ইনিশিয়ালি এ কত ছিল, এ ছিল 100, আর এ মাইনাস এক্স যদি বলি তাহলে 100 মাইনাস 75 মানে কত হচ্ছে, এখানে 25 হচ্ছে। তাহলে ফার্স্ট অর্ডার রিয়াকশনের 75% কমপ্লিট হতে কত টাইম লাগছে, টাইম লাগছে 2.303 বাই কে লগ অফ এ মানে 100 বাই এ মাইনাস এক্স মানে হচ্ছে 25, তার মানে লগ 4, লগ 4 মানে আমি কি লিখতে পারি, 2 লগ 2, তাহলে এটা কি আসছে 2 ইন্টু 2.303 বাই কে লগ 2 আসছে। আর যখন আমাদের 50% কমপ্লিট হচ্ছে, 50% কমপ্লিটের সময় ইনিশিয়াল কনসেন্ট্রেশন এ কত থাকছে, ইনিশিয়াল কনসেন্ট্রেশন এ 100, এখানে এ মাইনাস এক্স যদি বলি তাহলে কত হচ্ছে 100 মাইনাস 50, 50% ডিসইন্টিগ্রেট করে গেছে, তাহলে পড়ে আছে কতটা, 50% পড়ে আছে। তাহলে 50%-এর জন্য ভ্যালু কত হচ্ছে 2.303 বাই কে লগ অফ 100 বাই 50 মানে হচ্ছে লগ 2, তাহলে এখানে আসছে গিয়ে 2.303 বাই কে লগ 2, তাহলে এখানে ফ্যাক্টরটা কত 2 টাইমস। তাহলে রেট অফ দ্য রিয়াকশান T75 ইজ টু তোমার T50 যদি করি, T75 ইজ টু T50 হচ্ছে 2:1, তাই তো? তাহলে আনসারটা কি আসবে, অপশন বি, T75 ইজ টু T50, আনসার হচ্ছে 2:1, আনসার ইজ অপশন বি। ওকে, নেক্সট পরের কোয়েশনে আসবো। পরের কোয়েশন বলেছে কোয়েশন নাম্বার 9, 9 নম্বর প্রশ্ন কি বলেছে, নম্বর প্রশ্ন দিয়েছে which of the following is a zero order reaction, জিরো অর্ডার রিয়াকশন কি, কোনটা এদের মধ্যে কোনটা জিরো অর্ডার রিয়াকশন? ডিকম্পোজিশন অফ অ্যামোনিয়া অন প্ল্যাটিনাম, ডিকম্পোজিশন অফ N2O5,
হাইড্রোলিসিস অফ এস্টার, আর একটা দিয়েছে গিয়ে ডিকম্পোজিশন অফ হাইড্রোজেন পারঅক্সাইড। এদের মধ্যে কোনটা জিরো অর্ডার? উইচ অফ দ্য ফলোইং ইজ আ জিরো অর্ডার রিয়াকশন? কোনটা এদের মধ্যে জিরো অর্ডার রিয়াকশন কোনটা হবে? আনসার কি বলবো? এদের মধ্যে জিরো অর্ডার রিয়াকশান হচ্ছে গিয়ে অপশন এ, ডিকম্পোজিশন অফ অ্যামোনিয়া। ঠিক আছে, অ্যামোনিয়া ডিকম্পোজিশন অন প্ল্যাটিনাম অ্যাট হাই টেম্পারেচার, তখন সেটা হয়ে যায় গিয়ে জিরো অর্ডার রিয়াকশান। কিন্তু এই রিয়াকশানটাই সেম রিয়াকশান ডিকম্পোজিশন অফ অ্যামোনিয়া যদি কিনা আমরা যদি কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়াটা কম থাকে, লো থাকে, তখন সেটা কিন্তু ফার্স্ট অর্ডার রিয়াকশান হয়ে যায়। ঠিক আছে, আর যখন আমরা অ্যামোনিয়া ডিকম্পোজিশন প্ল্যাটিনামে হাই টেম্পারেচার হাই প্রেশারে নিলে তখন সেটা হয়ে যায় গিয়ে ফার্স্ট অর্ডার, তখন সেটা হয়ে যায় গিয়ে জিরো অর্ডার রিয়াকশান। তাহলে আনসারটা কি হবে? এখানে আনসার হবে গিয়ে ডিকম্পোজিশন অফ অ্যামোনিয়া অন প্ল্যাটিনাম। তো ডিকম্পোজিশন অফ অ্যামোনিয়া অন প্ল্যাটিনাম এটা হয়ে যাচ্ছে তোমার জিরো অর্ডার রিয়াকশান। আনসার ইজ অপশন এ। আর আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন দিয়েছে দ্য রেট কনস্ট্যান্ট কে অফ আ রিয়াকশন ইনক্রিজেস। কোনো রিয়াকশানের রেট কনস্ট্যান্ট ইনক্রিজ করে টেম্পারেচার ডিক্রিজ করলে, ক্যাটালিস্ট ইজ রিমুভড, টেম্পারেচার ইনক্রিজেস, রিয়াক্টেন্ট কনসেন্ট্রেশন ডিক্রিজেস। কোনো রিয়াকশানের রেট অফ দ্য রিয়াকশান কিসের নির্ভর করে? আনসারটা কি হবে? রেট কনস্ট্যান্ট ইনক্রিজ করে যখন কিনা টেম্পারেচারটা ইনক্রিজ করা হয়। when the temperature is increased, rate of any reaction increases. কেন? কারণ আর্হেনিয়াসের থিওরি বলছে রেট কনস্ট্যান্ট ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার। যে কোনো রিয়াকশানের রেট কনস্ট্যান্ট আর ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার। কেন প্রপোর্শনাল টু টেম্পারেচার হয়? কারণ টেম্পারেচার যত বাড়াবো মলিকিউলসগুলোর মধ্যে কাইনেটিক এনার্জি ভ্যালু তত বেশি হবে। আর কাইনেটিক এনার্জি ভ্যালু যত বেশি হবে সেই ক্ষেত্রে এফেক্টিভ কলিশনের সংখ্যাও অনেক বেশি হবে, কারণ মলিকিউলসগুলো অনেক বেশি এনার্জাইজড হবে। এনার্জাইজড হলে এই কলিশনসগুলো অনেক বেশি ফ্রিকুয়েন্ট কলিশন হবে, মোর এফেক্টিভ কলিশন হবে, তাই তো? তাহলে যত এফেক্টিভ কলিশনের রেট বাড়বে তত তো রেট অফ দ্য রিয়াকশান ইনক্রিজ করে যাবে। সেজন্য আমরা কি বলছিলাম? রেট কনস্ট্যান্ট যদি আমরা টেম্পারেচার বাড়াই, রেট অফ এনি রিয়াকশান ইনক্রিজেস। টেম্পারেচার বাড়ালে নিয়ার অ্যাবাউট 10 ডিগ্রি সেন্টিগ্রেড আমরা যদি ইনক্রিজ করি, তাহলে আর্হেনিয়াসের থিওরি বলে যে কোনো রিয়াকশানের রিয়াকশান রেট প্রায় তোমার 2 থেকে ডাবল বা থ্রাইজ হতে পারে, 2 থেকে 3 গুণ চেঞ্জ হতে পারে। ঠিক আছে, তাহলে এখানে রেট কনস্ট্যান্ট আমরা টেম্পারেচার বাড়াচ্ছি, রেট অফ দ্য রিয়াকশান ইনক্রিজ করে যাচ্ছে। ওকে, তাহলে স্টুডেন্টস এই ছিল আজকে আমাদের সিরিজের কেমিক্যাল কাইনেটিক্সের ওপরে কোয়েশ্চেন্স। তো এরকম টাইপের কোয়েশনই আমরা এক্সপেক্ট করব কেমিক্যাল কাইনেটিক্সে। আজকে যে কোয়েশনসগুলো আমরা মেনলি করলাম সেই কোয়েশনসগুলো প্রধানত 9, 10 আর 11, 12 চারটে ক্লাসের জন্য। SLST 9, 10ও কভার করছে, 11, 12ও কভার করছে, কিন্তু 11, 12-এর জন্য আমাদের কিন্তু আরও কিছু এক্সট্রা টপিক লাইক কনজিকিউটিভ রিয়াকশান, প্যারালাল রিয়াকশান, এই সমস্ত টপিকগুলোও কিন্তু কলিশন স্টেট থিওরি, তারপরে লিন্ডেম্যান ইউনিমলিকুলার কলিশন থিওরি, এই সমস্ত কিন্তু এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম, এক্সোথার্মিক এন্ডোথার্মিক প্রসেসের এই সমস্ত পোর্শনসগুলোও আমাদের দেখতে হবে 11, 12-এর জন্য। ওকে, সো আজকের ক্লাস এতটাই। পরের দিনের ক্লাসে আমরা আবার এরকম কোনো SLST টপিক নিয়ে ডিসকাশন করব। টিল দেন